সত্যি কথা, এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি, তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস, আমি কেয়ার করি না। এরকম বহুত কিছু সহ্য করা, এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে, সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোর বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশের সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়া দিয়ে পটা দেই কেমন পারিস, চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে, খেলা হবে। তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করব, প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে, 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য ই করলেন? সেই মহিলার ভাই নেই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলাকে ছেড়ে দিল। আপনাদেরকে বলেছি যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে, চলেন। হাজব্যান্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ের প্রপোজ করতো? আমি আপনাকে বলি ইলিয়াস ভাই, ও কখনো আমাকে মানে প্রেম করার জন্য অফার করে। ও জানে আমার হাজব্যান্ড আছে, বুঝছেন? এবং হাজব্যান্ড থাকার পরও সে আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো, বুঝছেন? আমি বলি কি, দেখেন আমার তো হাজব্যান্ড আছে আর আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবেই জানি। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন, তখন সে চুপ হয়ে যেত, আর কিছু বলতো না। আবার ধরেন অনেকদিন পরে গিয়ে আবার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি, ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি, তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো পরে সে আমাকে বললো যে না, আমি এক কাজ করি, হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে, আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিবো। আবার যেতে যেতে বললো যে মা, যেহেতু মা মানে আমার আম্মা আছে, হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম নিলাম, তারপর আমি একটা রুমে থাকবো, সবাইকে নিয়ে রেডিসনে আসো, ওখানেই বিয়েটা হবে। আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা পুলিশ মানে ইয়ার ওসি বলে, সিবিআই এর একজন ওসি, ওনার ফ্যামিলি, তারপর হচ্ছে আমার একটা ফুফাতো ভাই, আরো কিছু গেস্ট, তারপরে আমাদের টিপসের যিনি হুজুর উনি, তারপরে হচ্ছে আপনার কাছি, এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম। শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো। তারপর কাজী সাহেব ওখানে গেলেন, যাওয়ার পর ও বললো আজকে 13 তারিখ, এই জন্য আপনাকে 13,000 টাকা দিলাম, আজকে যদি 30 তারিখ হতো আপনাকে 30,000 টাকা দিতাম, কাজীকে বলছি। আবার আমাদের হিপসের যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে 2,000 টাকা দিয়েছে। দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল, খেলো টেলো আমাদের জন্য আবার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে। আচ্ছা, এরপরে সে শুক্রবার শনিবার রোববার দিন 1:30টার সময় চলে আসছে রোববার। এর মধ্যে তার বড় ছেলে বিয়ে হলো। বড় ছেলে বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো? বলে কি হ্যাঁ তুমি আসো। আমি বললাম আমি গেলে আমি কি পরিচয় দিব, কি সবার সাথে পরিচয় করা দিব না? বলে কি আসলে এই মুহূর্ত থেকে সম্ভব না, তাহলে তুমি দেখা হয় না, মানে আমি বলি তাহলে আমি না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সাথে দেখা হবে, আমি কি ওখানে অভিনয় করা সম্ভব না। বলকি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ব্যাটার মনে করো ওটাই করো। আমি আসলাম না বিয়েতে। ছেলের বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি হয়েছে, ওনা বলবি রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে, বলে কি বাইরে তোমার জন্যই করেছি,
তারপর ওদেরকে একবার নিয়ে আসলাম, যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট ওয়াইফ এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যার মতো চলে আসছে। আমি বলি কি সমস্যা আমাকে বলো তো? বলে কি এখনই বের হবো। আমি বলি কি, বলে কি আমি এখন পুলিশকে কল দিব। আমি কল দাও, তুমি পুলিশ আনো, আমিও মিডিয়াকে ডাকবো। আমি তোমার ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের অফিসে আসতে পারবো না, তোমার সাথে কথা বলতে পারবো না, এটা কি ধরনের নিয়ম? হ্যাঁ, তো ও দেখি সত্যি সত্যি পুলিশ কল দিল। কল দেওয়ার পরে ওই যে শাহবাগ থানা থেকে আসলো, আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে ফার্স্ট ওয়াইফকে। তো সেও অন দা ওয়েতে শাহবাগ থানায় পুলিশ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে। আমি বলি কেউ তাই নাকি, টাকা চাইতে এসছি? তাই বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে, কি আসু বিষয় বলো, আমি যদি টাকা চাইতেই আসি বল। তো বলে কি আপনি কি? আপনি কি? আমি ওর ওয়াইফ। বলে কি আপনার কাবিন আছে? আমি কি হ্যাঁ আছে। এখন আমিও বোকামি করলাম, আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল। আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো। ঠিক আমার মোবাইলে দিয়েছে, ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে। আমি বলি কি ভাই নিয়েন না, কারণ আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে, আপনারা নেবেন না, এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, পরে আবার বসলো, বসার পরে ওই ফার্স্ট ওয়াইফ আসছে, আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাগাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেডে পড়ে আছি, আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা। আমি বলবো তাই নাকি? বললাম বলো রনি তুমি 7 বছরের বাচ্চা, তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি। তারপর আমি বলি কি কাহিনী সুন্দর লাগে, মিথ্যা এভাবে বলতে হয় না। হ্যাঁ, আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা কথা বলছো, আল্লাহ গজব পড়বে না তোমার উপর? বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে, আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে। তারপর আমি বলি কি ভাই দেখেন আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম, আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম, সে বারবার বোঝায় আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে। এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে, আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব? যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের 2টা জায়গায় সমস্যা হয়েছে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো? তখন পুলিশটা খুবই বোঝালো তাকে, বোঝায় বলে কি স্যার ও আরো অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা, না আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই তার ভাষ্য। এটা কোন থানা? শাহবাগ থানা? শাহবাগ থানা, হ্যাঁ শাহবাগ থানা। কতদিন আগে ঘটনা এটা? এটা হচ্ছে এই ধরেন 1.5 মাস আগে, 1.5 মাস। হ্যাঁ, শাহবাগ থানা থেকে আচ্ছা গেছে। আবার পুলিশ কে গেছিল, ওসি নিজে নাকি অন্য কেউ? না, ওসি পাঠিয়েছে, ওই দুজন ওই যে টহলে থাকে না যারা 999-এর, হ্যাঁ ওদেরকে পাঠিয়েছিল আর কি। তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না, ম্যাডাম খুব কান্নাকাটি করছে, আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না। ওরা পুলিশরা অনেক বোঝালো, যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন, সে যা বলছে সব মিথ্যা বলছে। আচ্ছা, তারপরে এরপরে আমি অনেক বুঝে আমি বলি কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি, আমি হয়তো 10টা মিনিট এখানে বসতাম, কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার। তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে, মানে আমার মেয়ের ব্যাপারে আর কি। বলছি আমি তো আগামীকালে চিটাগাং চলে যাবো, আমি আমার মেয়ের এর বিষয়টা, আর ও যেহেতু খুবই অসুস্থ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, আমি ওকে একটু দেখতে আসছি ভাই, এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে। আচ্ছা, এটার পরে সে ওদের কাছ থেকেও কাবিনটা নিতে চাইলো, ওরা দেয়নি। এরপরে কি করেছে, আমি বের হয়ে শাহবাগ থানার ওসিকে ফোন করলাম। ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জায়গায় আমরা পাচ্ছি না, আপনাদেরটা আপনারা সামলান তো, কোনো মিটিং টিটিং করতে পারবো না। হ্যাঁ, তো আমি কি করলাম, বলি কি এখানে তো চাইলে সমাধান হচ্ছে না। তাহলে আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায়, আমি ওখানে গেলাম, ধানমন্ডির বাসায় গেলাম, গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে। হ্যাঁ, এটা আমার বিয়ে ছিল। ধানমন্ডির বাসায় যখন গিয়েছি, এর মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে কারণ ছেলে বত মহাদজ্জাল। হ্যাঁ, তো কি করেছে, ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে।
আমাকে বলে কি তুমি কোথায়, আমি বলি কি আমি ধানমন্ডির বাসায়, বলে কি তুমি এখন বের